বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তখন গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং তার পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নাহিদ ইসলাম এটার ঘোষণা দিছে। এইটা ইতিহাসের নিরেট সত্য। বাংলাদেশে তো তারেক রহমান বহুবার এক দফার ঘোষণা দিছে, এক দফা তো বাস্তবায়িত হয়নি। 24-এ আমরা দেখছি, 23-এ আমরা দেখছি। তরুণ সমাজের কাছে অথবা যে কৃতিত্বই যাই বলেন না কেন, এই যে এগুলো নিয়ে কারাকারিটা শুরু হলো, আমরা এই কারাকারিটা মানে বাংলাদেশের জন্মের পর থেকেই শুনে আসছি, কেন আবার সেদিকে যাচ্ছেন কেন? আবিদ ভাইয়ের কথা শুনে ভাই অফেন্ড হয়েন না, কিছু মনে করেন না, আপনি আমার বড় ভাই, শ্রদ্ধার সাথে এই কথাটা বলতেছি। আমার জাস্ট মনে হইল আওয়ামী লীগ যে বয়ানটা দিত না, যে জিয়াউর রহমান কে ছিল, সে মেজর, তাকে কি কেউ চিনতো, সে কোথা থেকে কালুরঘাট থেকে কি ঘোষণা দিছে না দিচ্ছে সেটা ম্যাটার করে না। তো আমার মনে হয়েছে এইরকমভাবে আবিদ ভাই বলছে, কোথায় কোন ভিডিওতে কে কি বলছে বা না বলছে সেইটা নিয়ে আসলে কোনো কিছু ম্যাটার করে না। আই হোয়াট এভার সে কীভাবে বলতে চাচ্ছে, এক দফার ঘোষণা কিভাবে হয়েছে একদম ক্লিয়ার। আমি একটা ছোট্ট লাইন ধরে বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নাহিদ ইসলাম এক দফা ঘোষণা করেছে। এক দফায় স্পষ্টভাবে বলা হয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন, নট পদত্যাগ, পতন, এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। তার ব্যাখ্যায় তিনি বলছেন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বিনির্মাণ করে নতুন একটা বাংলাদেশ তৈরি করা, হোয়াট এভার। এখন এই যে এতগুলো ব্যাকগ্রাউন্ড আসলো, এক দফার চিন্তা ভাবনা প্ল্যান কবে হয়েছে, আমি সেইটার একটা ব্যাকগ্রাউন্ড বলে আজকে আসলে শেষ করে দিতে চাই। 16ই জুলাই 2024। তো আপনি জানেন যে ততদিনে আবু সাইদ, ওয়াসিম, শান্ত সহ সেদিন 6 জন শহীদ। আমরা সেদিন একত্রিত হয়েছিলাম মাতোয়াইলে, তৎকালীন গণ অধিকার পরিষদ নেতা, বর্তমান হলো গিয়া এনসিপি নেতা মশিউর রহমানের বাসায়। তো সেইখানের ভিতরে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আমি, আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের, হাসিব আল ইসলাম, আবু বকর মজুমদার, এই কয়েকজন। তো আমরা সেখানে মিটিং করতেছিলাম। মিটিংয়ের মাঝে আমাদের প্রত্যেকের কথা হয়েছিল যে আমরা তো শহীদ হবে, কেউ মারা যাবে, এই জিনিস তো আমাদের এই ছিল না। এই মুভমেন্টে সর্বোচ্চ হামলা হইতে পারে, আমাদের এইটা হামলা হবে, তারপরে মেনে নিবে, আমাদের হয়তো বা চিন্তাভাবনা এতটুকু ছিল। যখন শহীদ হয়ে গেছে তখন সেটা নিয়ে আমরা প্রত্যেকে আমাদের অবজারভেশন বলতেছিলাম যে এই শহীদের রক্তের দায় তো এখন আমাদের ডাকে মানুষজন নামছে, আমাদের ডাকে স্টুডেন্টরা নামছে, সে মারা গেছে, এই রক্তের দায় তো আমাদের নিতে হয়, আমরা তো এটা এড়াইতে পারি না। তো এইটার কনসিকুয়েন্স কি? আমি প্রশ্নটা এটা করছিলাম যে এটার কনসিকুয়েন্স কি? আমরা তো এখন কোটা আন্দোলনের মধ্য দিয়ে তো আমরা এই জিনিস মানবো না। আমার ভাইয়ের জীবনের বিনিময়ে তো কোটা সংস্কার হইতে পারে না। তো তখন এই আসিফ ভাই ওইখানের ভিতরে বললো যে এইটার সমাধান একটাই, আরও 30টা লাশ প্রয়োজনে পড়বে, বাট স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটাইতে হবে। তো ওইখানের ভিতরে প্রত্যেকে এটার সাথে একমত জানালো এবং আমরা শপথ করলাম ওইখানের ভিতরে যে আমরা হাসিনার পতন হওয়ার আগ পর্যন্ত আমরা এই মুভমেন্ট ছাড়বো না। তো ওইখানের ভিতরেই আসলে এক দফার যে হিস্ট্রি, এক দফার যে বীজ, আর বলবো যে আমাদের যে শপথ, সেটা আসলে হয়ে গেছিল 16 তারিখ রাতের বেলায়। তো এই ঘটনাটা এই জন্য বললাম যে এক দফা কিভাবে হয়েছে, এই যে জন আকাঙ্ক্ষা এইটা হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জনগণের থেকে মানে তারা প্রিপেয়ার ছিল এক দফার জন্য। বাট আপনার তো অফিসিয়াল একটা ঘোষণা আসতে হবে। ওই সময় আনু মোহাম্মদ যেই ঘোষণা দেখ, সলিমুল্লাহ খান যেই ঘোষণা দেখ, যে যত ঘোষণা দেখ, বাংলাদেশে তো তারেক রহমান বহুবার এক দফার ঘোষণা দিচ্ছে, এক দফা তো বাস্তবায়িত হয়নি। 24-এ আমরা দেখছি, 23-এ আমরা দেখছি। তো ব্যাপারটা হলো গিয়ে ওই সময় মোমেন্টে বাংলাদেশের সব থেকে ক্রেডিবল ব্যানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তখন গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং তার পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নাহিদ ইসলাম এটার ঘোষণা দিছে। এইটাই ইতিহাসের নিরেট সত্য। এই সত্য যে বিকৃতি করতে চায়, মানে 1971-এ যেভাবে আওয়ামী লীগ সত্যকে বিকৃতি করছে, যখন ডকুমেন্টেশন ঠিকঠাক ভাবে ছিল না, যখন সব জায়গায় ক্যামেরা ছিল না, মিডিয়া ছিল না, আপনার উত্তরটা পেয়েছি। এই অংশটা আমি ডক্টর গোলাম মোহাম্মদ গোলাম রব্বানীর কাছ থেকে জানতে চাই। স্যার, আপনি ইতিহাসের অধ্যাপক, এটা একটু বলবেন 71 থেকে 24 এই যে ঘোষণা ঘোষক, এই সংক্রান্ত যে একটা টানাপোড়েন, এটা আমরা আর কত ক্যারি করব? আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন আমাকে জিজ্ঞেস করেছেন। দেখুন, অনেক ঘটনা, আমি ইতিহাসের ছাত্র, আপনি বলছেন, সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে 71 নিয়ে যা হয়েছে, 24 নিয়েও তার অনেক কিছুর পুনরাবৃত্তি ঘটছে, যেটা অত্যন্ত দুঃখজনক। দেখুন, আমরা এই 24-এ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের ছাত্রদের কাছ থেকে একটা শব্দ খুব বেশি শুনেছি, এটা ইনসাফ। ইনসাফ মানে হচ্ছে ন্যায় বিচার বা সুবিচার। কিন্তু আমি এখানে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে বলছি, 24-এর গণঅভ্যুত্থানের যদি মালিকানা বলেন, কৃতিত্ব বলেন, সেটা নিয়ে আমাদের ছাত্ররা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই। কেমন অনেকটা একেবারেই কুক্ষিগত করে ফেলার মতো একটা ব্যাপার এই 24-এ গণঅভ্যুত্থানের মালিকানা। ফলে এই ডিবেটগুলো হচ্ছে। দেখুন, আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনাদের আজকের আলোচনার বিষয় যে
রাজনীতির জন্য মানুষ নাকি মানুষের জন্য রাজনীতি? যদি মানুষের জন্য রাজনীতি হয় তাহলে এই ডিবেটটা হওয়ার কথা না, এক দফার দাবি কার, এই ডিবেটটা হওয়ার কথা না। বরং জনাব আশরাফ কায়সার যেই কথাগুলো বলেছেন যে আমাদের তো কৃতজ্ঞ থাকার কথা তাদের প্রতি যেই সন্তানরা নিহত হয়েছে, শহীদ হয়েছে, যাদের অঙ্গহানি ঘটেছে, আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি তাদের প্রতি কৃতজ্ঞ থাকার কথা। কেমন? সুতরাং এই 24শে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেই পুরনো ইতিহাসে ফেরত যাচ্ছি। 71-এর যে জনযুদ্ধ, একটা পিপলস ওয়ার যেটা বলে, সেই জনযুদ্ধের মধ্য দিয়ে যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল সেটার একেবারে পুরো মালিকানা যেমন একটি দল কক্ষিগত করে ফেলেছিল, 24শে গণঅভ্যুত্থানকে আমরা দেখছি সেরকম মালিকানা কক্ষিগত করার একটা প্রবণতা আছে। ফলে এই জায়গায় আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গেছে। আমরা এটা করতে গিয়ে গণঅভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা সেখান থেকে আমাদের বিচ্যুতি ঘটেছে, এবং যে ঐক্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ঐক্যটা আমাদের বিনষ্ট হয়েছে। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঐক্য বিনষ্ট হওয়ার কারণে এই গণঅভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা সেটাই আস্তে আস্তে কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। ফলে আমার যেটা উদ্বেগের যেটা সেটা হচ্ছে যে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে অনেকবার শুনেছি, কিন্তু নতুন একটা দলও হয়েছে, কিন্তু নতুন রাজনৈতিক কোনো বন্দোবস্তের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। এবং আরেকটি কথা বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে যে 24শে গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে বা 24শে গণঅভ্যুত্থান শেষ হয়ে গেছে, আমি সেটা বিশ্বাস করি না। আমি মনে করি 24শে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে, এবং তার মধ্য দিয়ে এদেশের মানুষের জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকল মানুষের জন্য একটা নিপীড়নমুক্ত বাংলাদেশ, একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার একটা দীর্ঘ লড়াইয়ের পথ শুরু হয়েছে, এবং এই লড়াইটি করতে হবে বুদ্ধিবৃত্তি দিয়ে। 24শে গণঅভ্যুত্থানে আমরা স্লোগান হয়তো দিতে পেরেছি, কিন্তু 24শে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পরিস্থিতি মোকাবেলা করবার জন্য যেই মেধা আমাদের দরকার সেখানে আমাদের অনেক ঘাটতি চোখে পড়েছে। ফলে এখন আমাদের এই সব বিতর্ক না করে আমাদেরকে আগামী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে, একটা বুদ্ধিভিত্তিক দীর্ঘস্থায়ী লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে, এবং সেই লড়াইয়ে একদিকে ঐক্য থাকতে হবে, আরেকদিকে বুদ্ধিবৃত্তি থাকতে হবে, এর কোনো বিকল্প নেই।